এদের বলছি ডিরেকশন রেশিও, ঠিক আছে। এবার গ্রাফটা কি, গ্রাফটা একে বোঝাতে সুবিধা হবে। তাহলে ডিরেকশন রেশিও একটা লাইনের হবে, এটা অরিজিন, এর কোঅর্ডিনেট 0 0 0। তাহলে এই যে এক্স, এটা এক্স, এটাকে ওয়াই নিলাম, বোঝানোর সুবিধার জন্য এটাকে ওয়াই নিলাম, অনেক জায়গায় জেড ধরা আছে, এটা জেড অ্যাক্সিস, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। এবার এই যে আমরা একটা পয়েন্ট লাইন, একটা লাইন ড্র করছি, হ্যাঁ, এই লাইনটা কিন্তু আমাদের এরকম এক্স ওয়াই প্লেনের উপর আছে নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে শূন্যে আছে। যেমন আমরা একটা শূন্যে একটা পোল দেখা যাচ্ছে যে এই লাইনটা আমি এইভাবে ড্র করছি, কিন্তু অ্যাকচুয়ালি এই লাইনটা এইভাবে নেই। অ্যাকচুয়ালি লাইনটার পজিশন হচ্ছে এই শূন্যে আছে, মানে এইখান এই জায়গা থেকে মানে আকাশের দিকে আছে লাইনটা, এই লাইনটা আকাশের দিকে আছে, দেখে মনে হচ্ছে যে এক্স ওয়াই প্লেনে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এ শূন্যে আছে, এটাকে বুঝতে হবে, এ শূন্যে আছে, হ্যাঁ। এবার এটা অরিজিন ধরেছি, অরিজিনটা পাশেই দেখছি। তাহলে এই লাইনের ওপর কোনো একটা পয়েন্ট, সাপোজ পি, তার এই লাইনের ডিরেকশন রেশিও হচ্ছে এইগুলো। আচ্ছা, ডিরেকশন কোসাইন মানে কি, তার ডিরেকশন বোঝায়। আমরা যেমন ভেক্টরে পড়েছিলাম না, একটা দিক থাকে, এই ডিরেকশনটাই বোঝায়। এই লাইনটা এইভাবে ডিরেকশন মানে কোনো একটা অ্যাঙ্গেল করে আছে, সাপোজ এক্স অক্ষের সঙ্গে এই আলফা অ্যাঙ্গেল করে আছে এই পয়েন্টটায়, এই লাইনটা। তারপরে ওয়াই অক্ষের সঙ্গে এই লাইনটা শূন্য আছে, কিন্তু হ্যাঁ লাইনটার কথা বলছি, এই বিটা অ্যাঙ্গেল করে আছে। আর এই লাইনটাই আবার, এই লাইনটা কিন্তু শূন্য আছে আমি বলছি বারবার, এই সবসময় এক্স থেকে ধরবো তা নয়, কিন্তু এই শূন্য লাইনটা যেটা গামা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, আর জেড অক্ষের সঙ্গে গামা, কারণ এই লাইনটা এক্স অক্ষের সঙ্গে আমাদের এইখানে এই পজিশন আছে, তারপর এই লাইনটা আবার ওয়াই অক্ষের মানে এই পজিশন, আর এরকম অ্যাঙ্গেল করে আছে, এইভাবে ডিরেকশনটা আছে। আর এগুলো কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স ওয়াই জেড। এবার আমরা ইন জেনারেল এই যে এখান থেকে যদি আমরা একটা একটা প্লেনের ক্ষেত্রে কি হয়, দিওয়ালের মতো ইমেজ, ঠিক আছে, ঠিক আছে। এবার এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এক্স অক্ষের উপর, ঠিক আছে, এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এখানে যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে আলফা, আমি এই এক্স ওয়াই প্লেনের দিকেই, আমি এই লাইনটা এক্স অক্ষের উপর আছে একটা প্লেনের উপর, সেইভাবেই বলছি, হ্যাঁ। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এই ও, এটা সাপোজ আমি পি নাম, ও কিউ নাম দিলাম। এখান থেকে এই ডিস্টেন্সটা তো এক্স, কারণ এই সরি, এই ডিস্টেন্সটা কত এ, ঠিক আছে, এইভাবে আছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কস আলফা। কস আলফা মানে কি, এই যে কস মানে কি ভূমি বাই কি লম্ব, এই কস আলফা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এ বি সি এইভাবে যে অক্ষটা আছে, তাহলে আমাদের কি করি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যখন বার করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, আর আমাদের এ কোঅর্ডিনেটটা হবে, এটা হচ্ছে আমাদের কস আলফা, যেটাকে এল এলিমেন্ট দিয়ে লিখি, তারপরে এটা হচ্ছে আমাদের কি এল, ঠিক আছে। তার মানে এটা যদি ডিরেকশন রেশিও হয়, আর এলটা কি হয়ে যাচ্ছে ডিরেকশন কোসাইন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ প্রপোর্শনাল টু এল, মানে ডিরেকশন রেশিওগুলো ডিরেকশন কোসাইনের সঙ্গে কি হয় আমাদের প্রপোর্শনাল হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সিমিলারলি কস বিটা ওই অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে হবে বি বাই একই লম্ব দূরত্বটা, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর কস গামাটা হবে সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই গেল এল এম এন। তার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মানে ডিরেকশন কোসাইনগুলোর সামটা কী হবে 1 হবে, কস স্কোয়ার আলফা, এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে এটা আমাদের জানতে হবে, এটা আগেও বলা হয়েছে, তাহলে এই জায়গাটা বোঝা গেল। নেক্সট এবার একটা আমরা স্ট্রেট লাইন নিচ্ছি, হ্যাঁ, আমি টোটালটার উপরই বলছি। একটা এই
আচ্ছা, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন্স, প্লেনের থেকে আমাদের একটা লাইনের উপর ডিস্টেন্স হয়, ওগুলো আমি শর্ট ফর্মে বলে দেবো, ঠিক আছে? এবার দেখা গেলো লাইনটা এক্স অক্ষের সঙ্গে আমাদের অ্যাটাচ নেই, কোথায় আছে? একটা প্লেনে আছে, এরকম আছে সাপোজ। তার মানে এই লাইনের কী হবে, একটা ডিরেকশন থাকবে, মানে ডিরেকশন রেশিও থাকবে, বুঝতে পারলাম? আর আমি যদি লাইনের ইকুয়েশনটাকে এইভাবে লিখি সিমেট্রিক্যাল ফর্মে, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি, আর জেড মাইনাস জেড ওয়ান বাই সি। এখানে এবিসিগুলো কি ডিরেকশন রেশিও রেশিও। তাহলে এই যে লাইনটা সাপোজ এখানে না দিলে এরকম একটা পয়েন্ট, তাহলে এই লাইনের একটা ডিরেকশন থাকবে, সেগুলোকে আমি ধরে নিলাম LMN, LMN, ঠিক আছে? আর ডিরেকশন রেশিওগুলো ধরে নিলাম এ বি সি। একটা লাইনের ডিরেকশন রেশিও থাকবে, ডিরেকশন কোসাইনও থাকবে, বুঝে গেল? তাহলে যদি একটা লাইনের ডিরেকশন বা এইভাবে যদি থাকে, কোনো একটা মানে অ্যাঙ্গেল করে তো থাকে আলফা বিটা গামা, আর এবিসিটা হচ্ছে ডিরেকশন রেশিও, তাহলে এটাকে আমরা কি একটা কনস্ট্যান্ট ধরে নিই কে, আমি 1 নম্বর বললাম। তাহলে এই লাইনের যে ইকুয়েশনটা, এই লাইনের ইকুয়েশনটা কেমন, আমাদের ডিরেকশন রেশিওগুলো নিচে আছে, ডিরেকশন রেশিও সেই ফর্মে আছে, বুঝতে পারলাম? এবং এই X1 Y1 Z1 পয়েন্ট দিয়ে পাস করেছে লাইনটা, এই লাইনটা হয়তো কোনো একটা এখানে X1 Y1 Z1 পয়েন্ট আছে, সেই লাইন পয়েন্ট দিয়ে পাস করেছে, তার মানে আমাদের সিমেট্রিক্যাল ফর্মের ইকুয়েশনটা হয়ে গেলো এইরকম। এবার আমরা যদি দেখি যে এরকম লাইনটা সাপোজ এই লাইনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, X1 Y1 Z1, X2 Y2 Z2, এরকম হতে পারে, দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, এরকম আমাদের হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে একটা লাইন যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে ইকুয়েশনটা কী হবে, লাইনের এক্স মাইনাস এক্স ওয়ান বাই, এই যে ডিরেকশন রেশিও মানে এইগুলো এইভাবে লিখি না, X2 মাইনাস X1 যখন দুটো পয়েন্ট দিয়ে দেয়, এটা মানে হচ্ছে Y2 মাইনাস Y1, এটা মানে হচ্ছে Z2 মাইনাস Z1, মানে ডিরেকশন রেশিওগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক বলছি তো? তাহলে দুটো পয়েন্ট দিয়ে পাস করলে আমাদের ডিরেকশন রেশিওগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এটা একটা ফর্ম হলো, মানে এটা দুটো পয়েন্ট দিয়ে পাস করানো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এরকম দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সেরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। নেক্সট, আচ্ছা একটু আগে আমরা দেখলাম যে এল প্রপোর্শনাল টু এ হয়, বা এল আমরা কি লিখলাম যে এ বাই এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার এমটা কি বি বাই এনটা সি বাই, একটু আগে দেখেছিলাম, এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডিরেকশন রেশিও আর ডিরেকশন প্রপোর্শনাল হয়। কজনে জয়েন হলো দেখি একবার, যারা জানে তারা হয়েছে। আমি আর বলি না, কেউ জিজ্ঞাসা করলে তবেই বলি ক্লাস করাবো, আমি বলে বলে আমার মানে বলার একটা সেই বলে না যে আর ভালো লাগে না কাউকে বলতে যে আসবে আসবে না আসবে না, গ্রুপে লিখবো না, চাহিদা থাকলে আসবে। এবার কস থিটা সমান আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, এই জায়গাগুলো গোলমালগুলো হবে না, কস থিটা A1 A2 B1 B2, কখন কোন ফর্মুলাটা ইউজ হবে আমি আজকে জায়গাগুলো ক্লিয়ার করে দেবো। C1 C2 বাই, যখন আমাদের এইগুলো কোথায় থাকে অ্যাকচুয়ালি, দুটো প্লেনে থাকে না, এই AB A1 A2 B1 দুটো প্লেন, দুটো প্লেন, এই যে তারপরে কী হবে A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তাহলে অ্যাঙ্গেল বিটুইন কি এটা A1 B1 বলো, বলছি এই পয়েন্টগুলো তো ডিরেকশন রেশিও A1 B1 গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তোমার দুটো টু প্লেনেরও হতে পারে ডিরেকশন রেশিও, বা দুটো লাইনেরও আমাদের ডিরেকশন রেশিও হতে পারে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে, বুঝতে পারলাম? ঠিক আছে, দুটো প্লেনেরও হতে পারে বা দুটো লাইনও হতে পারে। আর একটা যে ফর্মুলা লিখবো এটা কিন্তু সব ডিরেকশন রেশিও, হ্যাঁ এগুলো সব ডিরেকশন রেশিও। নেক্সট,
কস থিটা, আর একটা লিখি ডিরেকশান কোসাইন দিয়ে, কি হয় L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তাই তো? এই ফর্মটা কি ডিরেকশান কোসাইন। আমাকে যেমনভাবে দেওয়া থাকবে সেইভাবে আমাকে কাজ করতে হবে। এবার আসল জায়গায় আসা যাক। যদি দেখা যায় দুটো লাইন পারপেন্ডিকুলার, এই কেসটা থেকে বলছি, এই একটা লাইন পারপেন্ডিকুলার, মানে অ্যাঙ্গেল বিটুইন দুটো স্ট্রেট লাইন 90 ডিগ্রি, তাহলে আমরা কী লিখি cos 90 জিরো হয়ে যায়, তাই তো? আবার এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো এটাও জিরো হবে। তাহলে দুটো কেসেই কিন্তু এই 90 ডিগ্রি কন্ডিশনটা কিন্তু হোল্ড করে যাবে। তার মানে এই ক্ষেত্রে এটাকে জিরো লিখে দেবো, L1 L2 M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু জিরো। এই ক্ষেত্রেও জিরো লিখলে ওই উপরের পার্টটা আসবে, মানে A1 A2 প্লাস B1 B2। এর পরের কেসটা আমি বলবো যে কী গোলমালটা হবে, C1 C2। তাহলে দুটো এরকম লাইন বা দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে, তাহলে আমরা এই কন্ডিশনটা লাগাতে পারবো, ঠিক আছে। নেক্সট, প্যারালাল যদি হয়, প্যারালাল হলে কী হয়, ডিরেকশন আমি বলেছিলাম যে প্লেনের ক্ষেত্রে প্যারালাল আর দুটো 2Dতে স্ট্রেট লাইন প্যারালাল একই কন্ডিশন। তাহলে প্যারালাল হওয়ার জন্য ডিরেকশন রেশিওগুলো কী হবে, A1/A2 B1/B2 C1/C2, আর এদিকে কী হবে L1/L2 M1/M2 N1/N2। তাহলে প্যারালালের জন্য আমাদের ডিরেকশন রেশিওগুলো এইভাবে ইকুয়াল হয়, রেশিওগুলো আবার আমাদের ডিরেকশন কোসাইন থেকে যেগুলো পাই সেগুলো রেশিওটা আমাদের এইভাবে হবে। তাহলে এই জায়গাটা বোঝা গেল? কোনো আর কনফিউশন থাকলে বলো। দুটো প্লেন বা দুটো লাইন যদি আমরা ডিরেকশন রেশিও আকারে থাকে তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, এনি টু প্লেন আর এনি টু লাইন, ঠিক আছে, যদি ডিরেকশন কোসাইন আমরা আমাদের গিভেন থাকে। সিমিলারলি ডিরেকশন রেশিওগুলো আমরা বার করতে জানি, যে এই ফর্ম থেকে কিন্তু আমরা এই ফর্মে আসতে পারবো। কীভাবে আসবো, এই যে আগেই বললাম যে এই ফর্মুলাটা, এই যে cos আলফা সমান A/, এটা তার মানে তো L, ডিরেকশন কোসাইনে চলে এলাম, মানে আমরা ফিরে আসতে পারছি। আচ্ছা, এখান থেকে একটা মডিফাই করে কিছু লেখা যায় কি দেখো তো, A ইকুয়াল টু কোশ্চেন সলিউশন করাবো আমি, আর একটু জায়গাটা ক্লিয়ার না করলে আটকে যাবে কোনো একটা জায়গায়, একটু বলি। তাহলে A ইকুয়াল টু L ইন্টু কি এরকম হচ্ছে না, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার লেখা যাচ্ছে, এটার সঙ্গে এটা প্রপোর্শনাল করে এরকম একটা ফর্ম লেখা যায়। নেক্সট, সব জায়গাতেই যাবো, আর একটু বোঝাতে হবে, তা নাহলে এখনও সব ঝাপসা আছে। আচ্ছা, আমি এই যে জায়গাটায় লিখছি, হ্যাঁ, মানে এই মোবাইলের ওপর যে স্ক্রিনটা, এটা প্লেন হবে কি হবে না বলো তো? বলতে পারবে? স্যার যদি দুটো পয়েন্ট দিন আর যদি স্ট্রেট লাইন করেন তখন এটা প্লেন বোঝা যাবে। দুটো মানে দুটো যদি পয়েন্ট হয় আর সেই পয়েন্টগুলো স্ট্রেট লাইনে কাটা হয় তখন সেটাকে প্লেন বোঝা যাবে। আমি দুটো লাইন টেনেছি, এই সারফেসের উপর একটা টেনেছি, এটা একটা সারফেস, আবার আমি এরকম একটা টানলাম, দেখো এই লাইনটা কি সব জায়গাকে কভার করছে, এই সারফেসটার, সারফেস মানে তল, কারণ এই পোর্শনগুলো দেখো কভার করতে পারছে না লাইনটা, এই জায়গাগুলোকে, কিন্তু এই লাইনের উপর যদি আমি এর উপরে একটা লাইন টানি, তাহলে দেখো লাইনটা কিন্তু অলরেডি এর উপরেই থাকবে, এর উপরে যদি আমি একটা লাইন টানি, লাইনটার উপর থেকে যাবে। যদি এরকম ঘটনা ঘটে তখন সেটাকে আমরা কি বলবো, একটা সারফেস, প্লেন সারফেস, মানে একবারে সমতল। এটা কিন্তু হবে না। ইন জেনারেল আমরা প্লেন, হ্যাঁ প্লেনই বলছি, এই জায়গাটাতে আমি প্লেনটা আলোচনা করছি। প্লেন মানে হচ্ছে আমাদের 2 ডাইমেনশনে কী পড়েছিলাম, স্ট্রেট লাইন, তাই না, AX প্লাস BY প্লাস C ইকুয়াল টু 0 পড়েছিলাম, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এইটাকে আমরা প্লেনও বলতে পারি কি পারি না, এটা প্লেনের ইকুয়েশন বলতে পারি না 3Dতে, কারণ এখানে জেডের ভ্যালু 0 আছে, ধরে নিতে পারি, ঠিক বলছি? বেশ, এবার আমি মেন জায়গাটায় আসি যেখানটা আমাদের বেশি প্রয়োজন। এটা সারফেসটা বোঝা গেল তো, সারফেস মানে প্লেন সারফেস, মানে একটা লাইন টানবো, সেই লাইনটা প্লেনের উপর, যেমন আমি লিখছি এরকম এই মোবাইল স্ক্রিনের উপর, পুরো লেখাটা কিন্তু থেকে যাচ্ছে, লাইনটা থেকে যাচ্ছে, তারপর মোবাইলের স্ক্রিনটা একটা প্লেন সারফেস, ঠিক আছে, কিন্তু এটা নয়। নেক্সট, আমরা 2Dতে স্ট্রেট লাইন দেখেছিলাম, ভ্যারাইটি রকম স্ট্রেট লাইন, মানে বিভিন্ন রকম টাইপের স্ট্রেট লাইন হয়। আমি এই এক্স অক্ষ
এই ওয়াই অক্ষ এভাবে আমি ফার্স্টে আমরা এরকম স্ট্রেট লাইন পেয়েছিলাম, এরকম ধরনের স্ট্রেট লাইন আমরা দেখি নাই, দেখেছি তো। তারপর এই স্ট্রেট লাইন ইকুয়েশন কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই তো, y equal to x ওই এম এক্স ধরলাম আমি। নেক্সট আবার মানে এইরকম স্ট্রেট লাইন আমরা দেখেছি, আমি পাশে আঁকছি। তারপর দেখো আমরা এরকম মানে এই লাইনের উপর দেখো বা এরকম একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনও দেখেছি, বা এই অক্ষরের উপর পারপেন্ডিকুলার হতে পারে, বা দেখবে কোনো সময় দুটো স্ট্রেট লাইন এরকমও হতে পারে, হয় না, ভ্যারাইটি আসতে পারে স্ট্রেট লাইনে। কখন ভ্যারাইটি আসবে মানে এই রকম স্ট্রেট লাইন কখন হবে কেউ বলতে পারবে? কোন ইকুয়েশনের? এই ধরনের যে ইকুয়েশনগুলো হবে না, তাদের ফর্মগুলো কিন্তু এই ধরনের দুটো স্ট্রেট লাইন হবে, এরকম ফর্মে হবে, মানে এইরকম টাইপের হবে, মানে এই লম্ব হবে না বা এইভাবে হবে না, বুঝতে পারলাম? হবে কি হবে না বলো? আর এইটা কখন হয়, এক্সের একটা কোনো ভ্যালু পেলাম এখান থেকে, এই ডিস্টেন্সটা এক্স, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন চলে আসবে না? আর এইটা কখন হয়, ওয়াইয়ের কোনো একটা ভ্যালু, সাপোজ কে, তাহলে ওয়াইয়ের একটা ভ্যালু যদি কে হয় তাহলে এরকম ধরনের স্ট্রেট লাইন পায়। কিন্তু যখন এরকম ধরনের ইকুয়েশন আসবে, সেই এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ছেদিতাংশ আগে লিখি না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটা মাইনাস কী করবো, যাই হোক একটা ওয়ান করে দিই দেখবে, ঠিক আছে? তাহলে এই ধরনের স্ট্রেট লাইনগুলো একটা এক্স অক্ষের ছেদিতাংশ হয়, একটা ওয়াই অক্ষের ছেদিতাংশ হয়, এরকম টাইপের আসে দেখবে কখনো। এই যে আমি একটা বললাম এরকম, বা আমাদের এইভাবেও যেতে পারে এরকম। এটা কেমন হবে, মানে এই নেগেটিভ দিকে এরকম একটা আসবে, এরকম একটা আসবে, এরকম একটা আসবে, ঠিক আছে? এরকম হয়, এই ধরনের ইকুয়েশনগুলো স্ট্রেট লাইন এরকম হবে। তাহলে এক্স ইকুয়াল টু এগুলো বোঝাচ্ছি স্ট্রেট লাইন দিয়ে, কারণ প্লেনটা এরকম ফর্ম করবে তো সেই জন্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা স্ট্রেট লাইন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, একে আমরা তিন রকমভাবে লিখতে পারছি। দেখো এক্স ইকুয়াল টু আমি একটা কনস্ট্যান্ট লিখতে পারছি, আবার ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট লিখতে পারছি। মানে এখানে এক্স ইকুয়াল টু কে মানে কি, যখন বি আর সি জিরো, তাই তো, এই সিটা কেন জিরো, মানে এ এক্স ইকুয়াল টু সি বাই এরকম একটা কিছু আসবে, তাহলে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে একটা স্ট্রেট লাইনকে তিন রকমভাবে লেখা যায় কি যায় না বলো? এটা ঠিক বললাম কি বলো? দেখো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে আমরা মানে এই ফর্মটাকে আমরা দুবার লিখতে পারি। মানে এটাকে আমি এইভাবে না লিখে আমি বলে দিলাম যে ওয়াই সমান জিরো, আর এখানে জেড সমান এই এক্স সমান জিরো, আর এক্স সমান জিরো মানে কীরকম ইকুয়েশন, আর ওয়াই সমান জিরো মানে কেমন ইকুয়েশন, এগুলো আমাদের তো জানতে হবে। এগুলো তো একটা ইকুয়েশন। বেশ, তাহলে আমরা তিন ধরনের স্ট্রেট লাইন দেখলাম। আর একটা কী হয়, এরকম স্ট্রেট লাইন হয়, এই যে একটু আগে বললাম, ঠিক আছে? তাহলে একটা, আমি এই কনসেপ্টটা বলছি কারণ প্লেনে এই ঘটনাটাই ঘটে, ওই জায়গাটাতে সবাই গন্ডগোলটা লাগায়। মানে একটা ইকুয়েশনকে আমরা তিন রকমভাবে লিখতে পারি, মানে একটা ওয়াইয়ের প্যারালাল, এই তো ওয়াই এক্সের প্যারালাল এটা টেনেছি, তাহলে একটা স্ট্রেট লাইনকে তিন রকমভাবে লিখতে পারছি। নেক্সট খুঁজেও পাই না ঠিকঠাক করে। দেখো আমি এবার প্লেনে চলে আসছি। আমি স্ট্রেট লাইনটা বললাম একটাই কারণ, যে স্ট্রেট লাইনটা যদি না বুঝি প্লেনটা বুঝতে পারবো না। 2D প্লেন, এই 2D স্ট্রেট লাইন আর 3D প্লেন সেম একই কাজ হবে। ইন জেনারেল যে ফর্মটা হয়, জেনারেল ফর্ম আর আমাদের প্লেনের অঙ্ক বুঝতে গেলে থিওরি বুঝতে হবে, থিওরি না বুঝলে অঙ্ক হাজার করে কোনো লাভ হবে না, একটু ঘুরিয়ে দিলেই সব শেষ। এক্স প্লাস, আমি জানি এই জায়গায় সমস্যা আছে, আমি নিজে ফিল করেছি যে এখানে সমস্যা থাকবেই, তাহলে এত সমস্যা হতো না, সবাই পারতো। ওই বাঁধা অঙ্কগুলো আসছে সামনে পেয়ে যাচ্ছে, হুটহাট করে চলে যাচ্ছে, কিন্তু সমস্যা হবে আমি জানি, সেই জন্যই আমি জায়গাটাকে ধরলাম আজকে ক্লিয়ার করে দেবো। এক্স প্লাস বিওয়াই প্লাস জেড প্লাস ডি, এটা কি একটা প্লেনের ইকুয়েশন, জেনারেল ফর্ম, স্ট্যান্ডার্ড একটা প্লেনের আমাদের ইকুয়েশন। এইবার আমরা এটাকে লিখতে পারি না, আমি তিন রকমভাবে লিখবো এটাকে, দেখবে? আচ্ছা, ফার্স্ট আমি লিখতে পারি এক্স প্লাস বিওয়াই প্লাস ডি, লিখে দিলাম আমি। তারপর লিখলাম যে কোনো একটা জিরো করি, বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। ফের লিখছি এ এক্স প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। লেখা যায় কি যায় না? আচ্ছা, এর বাইরেও লেখা যেতে পারে, যাবে না তা নয়। এটাকে আবার তিন রকমভাবে লেখা যেতে পারে, এটাকেও তিন রকম, একটু আগে দেখালাম স্ট্রেট লাইনগুলোকে। তাহলে আমি একটা করে ভেরিয়েবল জিরো ধরে তিনটে ফরম্যাট আমি লিখলাম। তার মানে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এই ইকুয়েশনের ক্ষেত্রে জেডের ভ্যালু আছে, ভালো করে বুঝে রাখো। তার মানে এই জায়গাটাতে জেড জিরো,
তাহলে একটা প্লেনে আমি এবার একটা প্লেন যদি আমি ইন জেনারেল আমি দেখি যে একটা প্লেন আমি আঁকছি এইভাবে, এটা এক্স এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে জেডের ভ্যালু 0 মানে পয়েন্টটা এই 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 দু জায়গাতে আছে, তাই না? ঠিক বলছি? হ্যাঁ কি না উত্তর দাও। জেড 0 মানে এদিকে যাচ্ছে না, তার মানে এক্স ওয়াই প্লেনে এটা ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এটা কোন প্লেনের ইকুয়েশন হলো? জেড ইকুয়াল টু 0 মানে ইকুয়েশন অফ, এটা বুঝতে হবে ভালো করে, ইকুয়েশন অফ এক্স ওয়াই প্লেন। বুঝতে পারলাম? জেড ইকুয়াল টু 0 মানে কি, এই জায়গাটা দেখো ভালো করে বোঝো, এগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। জেডের ভ্যালু 0 মানে এখানে আসছে না, এই জায়গাটা আসবেই না, তার মানে এই প্লেনটা হয়ে যাবে, তার মানে এক্স ওয়াই প্লেনের এটা ইকুয়েশন। এবার এখানে কি ঘটেছে, এক্সটা 0 স্যার এই ইকুয়েশনটা প্যারালাল টু জেড বলা যাবে? প্যারালাল টু জেড, আচ্ছা জেডের ভ্যালু 0 তো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। ওয়াই অ্যাক্সিস। জেড যদি 0 হয় প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে না? দেখো একটা প্লেনের, ভালো করে বোঝো, প্লেনের এরকম আমি যেটা প্লেন নেই, এটা প্লেন, দাগ দাগ দিয়ে অংশটা প্লেনকে বোঝাচ্ছি, লাইন নয়। হ্যাঁ, একটা প্লেনের বলছি, একটা প্লেনের থেকে জেডের প্যারালাল বলা যায় না। দেখো এই দেখো, একটা প্লেনকে না সবসময় তার নর্মালের ফর্মকে দিয়ে বিচার করতে হয়, মানে প্লেনের থেকে প্লেনের নর্মালের, এটা ভালো করে বুঝতে হবে, একটা প্লেনের থেকে তার নর্মালটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কি বললাম বুঝতে পারছো? তাহলে এই প্লেনের নর্মাল কে বলো, এই দিকটা তো, এই প্লেনের নর্মাল তো এই দিকটাই হবে, এটাই ভুলতে হয়। একটা প্লেনের থেকে তার নর্মালটার ইম্পর্টেন্ট বেশি, তাহলে এর যে নর্মাল যে ডিরেকশনটা হবে তার প্যারালাল হবে। বুঝতে পারলাম? তাহলে এই নর্মাল তো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে? তার মানে এটা আমরা বলতে পারি প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস। কেন হচ্ছে সেটা বলে দিলাম, মানে একটা প্লেনের জন্য তার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার নর্মালটা, প্লেনের থেকে প্লেনের নর্মালের গুরুত্ব বেশি এখানে, সবসময় এটা মাথায় রাখবে। যখনই একটা প্লেনের সঙ্গে তুমি, আমি আরও আসছি আগে, পরে আসছি, যে একটা প্লেনকে যখন তুমি বিচার করবে না, তার নর্মালটা নিয়ে সবসময় ভাববে, নর্মাল কোন দিকে আছে, তার নর্মালটা হয়ে যাচ্ছে আমাদের এই বরাবর, তার মানে ওয়াই অ্যাক্সের জেড ইকুয়াল টু 0 মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? মানে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশনটা হবে আমাদের প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এটাই গন্ডগোলটা হয়, এই জায়গাটা বুঝে নিতে পারলে কিন্তু সমস্যাটা হবে না। সেই জন্য বললাম যে একটা প্লেনের নর্মালটা মোস্ট ইম্পর্টেন্ট, তার প্লেনের ইকুয়েশন থেকে তার প্লেনের নর্মালের ইকুয়েশনটা সবসময় ইম্পর্টেন্ট বেশি। এবার এই ক্ষেত্রে কী হবে দেখো, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো তো, জেড ইকুয়াল টু 0 মানে এটা মানে কি ইকুয়েশন অফ এক্স ওয়াই প্লেন। এখানে দেখতে পাচ্ছি এই বরাবর তো আসবে না। নেক্সট এখানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 মানে আবার এটা এইভাবেই আমরা ভাববো যে এক্স ইকুয়াল টু যখন 0 হয়ে যাবে, তার মানে আমাদের এই দিকে চলে আসবে। আমি যদি আবার ছবিটা ড্র করি, এটা এই জেডটা কিন্তু মেঝেতে নয়, শূন্যে আছে, শূন্যে, বা এটাকে শূন্যে, বা টোটাল জিনিসটা শূন্যে ভাবো। এই যে তিনটে অক্ষর টেনেছি না, এক্স ওয়াই জেড, এটা কিন্তু এরকম প্লেনের উপর বসে নেই, এই শূন্যে আছে। হ্যাঁ, তাহলে এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্সের ভ্যালু 0, তার মানে এই দিকের একটা আমাদের প্লেন তৈরি হবে, এরকম একটা প্লেন হবে। তাহলে এর আবার নর্মালকে, ওয়াই জেড প্লেনের নর্মাল যে হবে তার প্যারালাল হবে। সিমিলারলি এক্স ইকুয়াল টু 0 মানে আমাদের প্লেন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা x0, তার মানে প্লেন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা হয়ে যাবে। মানে কোন প্লেনের ইকুয়েশন হলো এটা, এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন হলো, এই যে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন এটা, তার মানে এটা ওয়াই জেড প্লেনের ইকুয়েশন। এই যে এই ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু আছে, তার মানে প্লেনের ইকুয়েশনটা এটা হবে, এটা থেকে বুঝতে পারবো। কিন্তু প্যারালাল যখনই বলবো, তাহলে ওয়াই জেড এর প্যারালাল, ওয়াই জেড প্লেনের প্যারালাল কী হবে আমাদের এক্স অ্যাক্সিস হয়ে যাবে। কার প্যারালাল হয়ে যাবে? এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এটা এক্স ইকুয়াল টু 0, তার মানে এটা হয়ে যাবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই ওয়াই, এই প্যারালাল টু জেডের জন্য ওয়াই অ্যাক্সিস হয়েছিল, কিন্তু
এক্স ইকুয়াল টু জিরোর জন্য এটা যে বলো। বলছি এটা জেড এর প্যারালাল মনে হচ্ছে না? না, জেটের প্যারালাল হবে না। এই এক্স ইকুয়াল টু জিরোর জন্য না, জেটের প্যারালাল হবে না। জেড যদি উপরের দিকে হয় হ্যাঁ, তো ওয়াইটা তো জেড এর প্যারালাল হচ্ছে না ছবিটা? এই প্লেনটা দেখো না, এই প্লেনটাকে ভাবো। আর এই নর্মালটা কোন দিকে আছে দেখো, এক্স এক্সের দিকে আছে নর্মালটা। নরমালটা কার উপর আছে, মানে ওয়াই এক্সের উপর আছে না জেড এর উপর আছে? জেড এর উপর। এটা ধরো ওয়াই, এটা ধরো জেড, মানে ওয়াই জেড প্লেন, ঠিক আছে। এর নর্মালটা কোন দিকে হবে? এটা যেহেতু পারপেন্ডিকুলার আছে না, এই এক্স ওয়াই জেড পারপেন্ডিকুলার আছে, তার মানে এই প্লেনের দিকে যেটা পোর্শনটা থাকবে এর নর্মাল সবসময় এই দিকেই হবে, তার মানে এক্স অক্ষের প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। প্যারালাল টু এক্স অ্যাক্সিস। নেক্সট যেটা আছে এটা, এটা তো কোন প্লেন? এক্স জেড প্লেন। আমরা নরমালটা সবসময় ভিতর সাইডে টানার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এবার দেখো এখানে এক্স জেড প্লেন আছে, হ্যাঁ, এক্স জেড প্লেনের ইকুয়েশন। তাহলে এক্স জেড প্লেনের ইকুয়েশন মানে কি হবে? তাহলে আমাকে আবার ড্র করতে হবে গ্রাফটা। এক্স জেড প্লেন মানে, আমি এগুলো একটু মুছি, জাম হয়। তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে, এখানে ছোটো ছোটো কোশ্চেন ঘুরিয়ে এমনভাবে দেবে না যে বলবে কোনটা কোন জেড প্লেনের ইকুয়েশন বলো। এখনও দেখো কনফিউশন আছে। ওয়াই জেড প্লেন, ওয়াই ইকুয়াল টু জিরো, এখানে ওয়াইটা জিরো আছে, তাহলে ওয়াই জিরো আছে, এক্স জেড প্লেনের ইকুয়েশন হবে, ঠিক আছে। ওয়াই জিরো মানে হচ্ছে জেড এক্স প্লেন বা এক্স, তার মানে তাহলে এটা প্যারালাল টু ওয়াই হবে স্যার। হ্যাঁ, প্যারালাল টু, এটা তাহলে প্যারালাল টু ওয়াই হবে, ওয়াই ওয়াই এক্সিস। না আমি বলছি, নরমালটা যদি ভিতর দিয়ে টানি তাহলে প্যারালাল টু ওয়াই হচ্ছে না? এটা জেড, এটা ওয়াই, এটা এক্স, ঠিক আছে। এবার দেখো আমাদের কোন প্লেনের ইকুয়েশন? এই প্লেনের, ওয়াইয়ের ভ্যালু জিরো, তাহলে এই প্লেনটার ইকুয়েশন আছে, ঠিক আছে, এ এক্স প্লাস সি জেড। তাহলে প্যারালাল টু এর নর্মাল কোন দিকে বলো? তো ভিতর দিকে আছে, এইদিকে, মানে ওয়াই ওয়াই প্যারালাল বরাবর হচ্ছে না? এর নর্মাল, হ্যাঁ ওই বুঝি নরমালটা ভিতর সাইডে। হ্যাঁ, তাহলে এইটা এর ডিরেকশন আর জেডের ওয়াই ডিরেকশন, প্যারালাল হচ্ছে না? হ্যাঁ, এর ডিরেকশনটা জেডের ডিরেকশন দেখো প্যারালাল হচ্ছে, এটা ডিরেকশনের সাথে। হ্যাঁ, যে ডিরেকশনটার সঙ্গে এ যদি এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে এইটা গিয়ে আবার টোটাল 180 হয়ে যাচ্ছে, তাহলে এই ডিরেকশন আর জেডের ডিরেকশন দেখো একই হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তার মানে এটা প্যারালাল টু জেড অ্যাক্সিস হবে। নর্মাল দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে নর্মাল কোন দিকে, কারণ ওয়াইয়ের ভ্যালু তো জিরো, এটাকে আমি নেবো না, তো এই ক্ষেত্রে নেওয়া যাবে না। তো এই যে প্লেন এক্স জেড যে প্লেনটা আছে না, এর নর্মালটা এই শূন্যে আছে, শূন্যে, আর এই জেডটাও তো শূন্যেই আছে, এর সঙ্গে এ প্যারালাল হয়ে যাবে, বুঝে গেল? তার মানে ওয়াই ইকুয়াল টু জিরো মানে কি হয়ে যাচ্ছে? প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এই এক্স জেড প্লেন, ওয়াই ইকুয়াল টু জিরো মানে এক্স জেড প্লেন, আর প্যারালাল টু কার হচ্ছে? এক্সিসের রেসপেক্টে আমি ওটা বললাম, হ্যাঁ। দেখো দুটো মানে দু রকম ভাবে বলা যায়, আরেকবার আমি এগুলো ফ্রেশ করে বলি, আরেকবার ক্লিয়ার করে বলি, হ্যাঁ, এই দুটো কন্ডিশন একসঙ্গে বলতে হবে। স্যার ওই এক্স এর ওইটাও তো কনফিউজ, মানে এক্স এর মানে জিরো দুটো নিচ্ছে। ভাবেই বলি, তাহলে এক্স প্লাস বিওয়াই আমি দিয়ে শুরু করি, হ্যাঁ, এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু জিরো, একে আমরা দু রকম ভাবে বলবো। একবার কি বলবো? এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু জিরো, তো এটাকে আমরা একবার ফার্স্টে বলবো যে এটা তো এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন, আমরা বুঝতেই পারছি, কিন্তু আমরা মেন যেটা বলবো এটা আমাদের ফার্স্টে, এটা এখানে কি জেড ইকুয়াল টু জিরো, তাহলে জেড ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এটা কোন প্লেনের ইকুয়েশন? এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন হলো, ঠিক আছে। এবার প্যারালাল টু কার হচ্ছে? এক্সিসের রেসপেক্টে একবার প্যারালাল বলা হয়, আবার প্লেনের রেসপেক্টেও প্যারালাল বলা হবে, ভালো করে বুঝো ব্যাপারটা। এই জেড ইকুয়াল টু জিরো মানে কার মানে কোন এক্সিসের রেসপেক্টে আমাদের প্যারালাল হচ্ছে। দুরকমভাবে, একটা অ্যাক্সিসের রেসপেক্টে বলা যায়, আর একটা প্লেনের রেসপেক্টে বলা যায় প্যারালাল ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এক্সিসের রেসপেক্টে প্যারালাল হবে কার? জেড জিরো হলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, একটু আগেই বলেছি, এটা ওয়াই, এটা এক্স, এটা জেড। তাহলে এক্সিস আর প্লেনের রেসপেক্টে বললে কার কোন প্লেনের প্যারালাল? তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল? এক্স প্লাস বি ওয়াই, তার মানে এই একটা প্লেন, এই প্লেনটা আমাদের কোন প্লেনের সঙ্গে প্যারালাল হচ্ছে বুঝতে হবে সেটা। স্যার এটা কিউবিক ডায়াগ্রাম এখন তো এটা পুরো ভালো বোঝা যাবে না, কি এটা বোঝা না আমি বলি এটাকে পরে, আবার এটা তুমি এক্সিসের রেসপেক্টে এখন বোঝো, প্লেন এখন যেও না, ঠিক আছে। তাহলে এটা ওয়াই অ্যাক্সিসের তো প্যারালাল হচ্ছে, এটা তো আগে বোঝা গেল ব্যাপারটা।
এগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি এগুলো নিয়ে আর বেশি মানে কি বলবো, নিজেরই খারাপ লাগে। এগুলো হয় এরকম, ঠান্ডা মাথায় ভেবে দেখবে দেখবে এগুলো হচ্ছে, আমি এগুলো নিয়ে ডিসকাস করছি না, মেন জায়গায় যাচ্ছি। আচ্ছা, জেড ইকুয়াল টু আমি একটা কনস্ট্যান্ট নিলাম, হ্যাঁ, জেড ইকুয়াল টু আমি নিলাম এ। এটা কোন প্লেনের ইকুয়েশন হয় বলো তো? এর মধ্যে থাকে আমাদের একটা ভ্যালু দেওয়া থাকে, জেড জিরো তো বুঝলাম, কনস্ট্যান্টগুলোর ক্ষেত্রে কী করবে? এখানে জেডের একটা ভ্যালু আছে, এখানে একটা পয়েন্ট পাবো আমরা, আর কিছু নেই, মানে বাকিগুলো জিরো। এটা এ। বলতে পারবে মানে এই যে এর কোনো প্লেনই হবে না, জেড অক্সিস বরাবর হবে। হ্যাঁ, এই কোঅর্ডিনেটটা তো জেড অক্সিস বরাবরই হবে, কোনো প্লেনের মাঝে থাকবে না, মানে এক্স ওয়াই প্লেন বা জেড প্লেনের মধ্যে কোনো মাঝে প্লেন থাকবে না। এই নর্মালটাকে ভাবতে হবে না, এই বলছি না, একটা প্লেনের থেকে তো নর্মালটা বেশি ইম্পর্টেন্ট। এ প্যারালাল এক্স ওয়াই প্লেনের প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে, এক্স ওয়াই প্লেনের প্যারালাল হয়ে যাবে, বেশ। আবার ওয়াই ইকুয়াল টু বি হবে, এরকম থাকতে পারে। আবার এক্স ইকুয়াল টু এও থাকতে পারে, এরকম পয়েন্ট জিরো বি জিরো। তার মানে এর নর্মাল কোন দিকে? এইদিকে, ঠিক আছে। আবার এর নর্মাল তুমি এইদিকে নিতে পারো এই প্লেনটার ক্ষেত্রে। মানে এগুলো তো অ্যাকচুয়ালি মানে একটা ভ্যালু দেওয়া আছে, মানে আমরা 2D দেখলাম এক্স ইকুয়াল টু এ, মানে এরকম একটা লাইন টেনে নিতাম, তাহলে এরকমই ভাবো, লাইনগুলো এইভাবে টানছো, ওয়াই বরাবর একটা এরকম লাইন টানি আমরা, এটা 0 0 0 পয়েন্ট, এরকম একটা লাইন টেনে দিই, সেই লাইনগুলো আমরা যেটা রেসপেক্টে টানছি, তো এটা শূন্য আছে লাইনটা, সেই জন্য ওইভাবে ভাবতে হবে। আমি এটা নিয়ে আর বেশি ডিসকাস করছি না, মানে একটা স্ট্রেট লাইনকে যে এই প্লেনকে যে কত রকমভাবে লেখা যাচ্ছে সেইটা আমি এখানে ডিসকাস করলাম, যে এরকমভাবে সব লেখা যায়। এবার দুটো প্লেন আমাদের প্যারালাল হয়, আমরা এগুলো জানি তাই না? দুটো প্লেন, ধরো এই একটা প্লেন, তাহলে এর সঙ্গে আরেকটা প্লেন প্যারালাল হতে পারে। এগুলো মানে ইকুয়েশন দুটো এইভাবে লিখি না আমরা, যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস, আমি এখানে D1, সিমিলারলি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস, এটাকে চেঞ্জ করে দিতে পারি কনস্ট্যান্ট পার্ট, বাকিগুলো কিন্তু সেম হতে হবে। তাহলে আমরা সেটাকে বলি প্যারালাল প্লেন, ইকুয়েশন অফ প্যারালাল প্লেন। আর দুটো এরকম একটা হয় যে এরকম একটা প্লেন গেছে, দুটো প্লেনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, স্ট্রেট লাইন নয়, মানে স্ট্রেট লাইন, তাহলে এরকম একটা প্লেন গেছে, ঠিক আছে, এটা একটা প্লেন, তাহলে এই প্লেন দুটো তো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে, সেই পয়েন্ট দিয়ে পাস করাতে হবে, সেরকম একটা প্লেন আবার আমাদের ইকুয়েশন বার করতে হয়। সাপোজ এরকম একটা প্লেন এইভাবে গেছে, এই পয়েন্ট দিয়ে পাস করি, তাহলে এই প্লেনের একটা ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে, সাপোজ 2x প্লাস 3y প্লাস 3z নিলাম প্লাস ডি 3 নিলাম একটা 0। আবার এই প্লেনের একটা ইকুয়েশন হবে এক্স প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 4 ইকুয়াল টু 0। এই দুটো প্লেনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে আমাদের একটা প্লেনের ইকুয়েশন বার করতে বলে, এটা আমরা জানি কীভাবে করতে হয়, ছবিটা শুধু একে বুঝিয়ে দিলাম। তাহলে আমরা কীভাবে করি, যে এই প্লেনটা আর এই প্লেনটার পয়েন্ট অফ ইন্টারসেকশন দ্বারা আগে আমরা এরকমভাবে একটা ধরে নিই, যে এক্স প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 4 প্লাস এখানে একটা কনস্ট্যান্ট ধরে নিই, দিয়ে এইটা লিখে দিই 2x প্লাস 3y প্লাস 3z প্লাস 3 ইকুয়াল টু 0। তারপরে এইবার এই প্লেন দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমরা বার করি, সেই পয়েন্টটা আবার এই প্লেন দিয়ে পাস করিয়ে দিই। সাপোজ এই পয়েন্টটা আমি ধরলাম যে 0 1 2, তাহলে এই ভ্যালুটা আমরা এক্স ওয়াই জেডের জায়গায় বসিয়ে দিয়ে একটা ক্লিয়ার ভ্যালু পেয়ে যাই, ঠিক আছে। ক্লিয়ার ভ্যালু পেয়ে গেলে এটা 1 নম্বর ইকুয়েশন, আমরা এই ইকুয়েশনই বসিয়ে দিই, দিয়ে আমরা এই যে প্লেনটা তার ইকুয়েশনটা পেয়ে যাই। এরকম দেখবে পয়েন্ট অফ ইন্টারসেকশন প্লেনের ইকুয়েশন আমাদের বার করতে হতে পারে, বা এগুলো থাকে, দেখবে এই জায়গাটা বোঝা গেছে। নেক্সট, এবার হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ আর সময় লাগবে না, পর হয়ে যাবে। একবার বুঝে নিলে কোশ্চেনগুলো আমি আজকে না হলেও পরের দিন ঠিকঠাক করিয়ে দেবো। আচ্ছা, প্লেনের নর্মাল ফর্ম হয় জানি না, নর্মাল ফর্ম, প্লেনের নর্মাল ফর্ম আর স্ট্রেট লাইনে আমাদের নর্মাল ফর্ম একই ব্যাপার। আমরা যখন 2D পড়েছিলাম, যে কোনো একটা পয়েন্ট এখানে আছে এক্স ওয়াই, তাহলে এটা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অরিজিন, এটা আমি ধরলাম কোনো একটা পয়েন্ট এ, তাহলে এই পয়েন্ট থেকে
এই যে অরিজিন থেকে একটা ডিস্টেন্স পাই আমরা, আর এটা কী হয়ে যায় পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আর এটা যদি এ, এটা এক্স, এটা ওয়াই, এ বি দিয়ে লিখলেও হতো, এ বি দিয়ে লিখছি এটা, তাহলে এই ডিস্টেন্সটা এ, এটা বি, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী হবে? বলো এবার 3D ছবিটা আঁকি, তাহলে একসঙ্গে বোঝাতে সুবিধা হবে। এটা এই লাইনটা শূন্যে আছে, হ্যাঁ এই লাইনটা, তাহলে এটাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কারণ এটা এর উপর লম্বভাবে আছে, তাহলে এইটাকে পি ধরে নিলাম, ঠিক আছে। আর এদের যে কোঅর্ডিনেটগুলো, এই কোঅর্ডিনেটটা কত A0 0, যদি এটা এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হলে 0 B 0, এটা অ্যাক্সিস হলে এটা তো আমাদের লাগছে না, এটা 0 0 0 পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা পিটা কীভাবে বার করবো? আমরা ডিরেকশন রেশিওগুলো বার করা দেখেছিলাম 11, এই পি ডিস্টেন্সটা হয়ে যায় পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমরা এইভাবে ফর্ম করবো ডি বাই, আচ্ছা প্লেন ইকুয়েশনটা লিখি এক্স প্লাস ডিওয়াই সিগেট প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে প্লেনের এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী হবে? এই 0 0 পয়েন্ট থেকে এইটা প্লেনটা, হ্যাঁ এটা আমাদের প্লেন, তাহলে এই 0 0 পয়েন্ট থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার এই ডিটা বসে যায়, এই জায়গাগুলো 0 হয়ে যায়, তাহলে আলটিমেট ডি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আর এলিমেন্টগুলো আমরা বার করতে জানি, তাহলে এ বাই আমাদের কী হবে, এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সিমিলারলি এমও হয়ে যাবে বি বাই এই রুটের মধ্যে এইটা সি, আর এনটা হয়ে যাবে সি বাই এগুলো। এবার আমরা কী করবো, যে স্টুডিতে যেমন লিখেছিলাম না এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু কি পি, বা আমরা লিখতাম যে এক্স কস আলফা মনে পড়ছে প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, সে একই ব্যাপার। তাহলে এখানেও আমরা কী লিখবো, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু, ডিস্টেন্স নেগেটিভ হয় না, সেখানে আমরা পজিটিভ নিয়ম মডুলাস দিয়ে দেবো, ঠিক আছে। এই পি যেগুলো হয় লেন্থ অফ নর্মাল, পিটাকে লেন্থ অফ নর্মাল, আমি বলছি না একটা প্লেনের থেকে তার নর্মালের ইম্পর্টেন্সটা বেশি, এই প্লেনটার নর্মালের ইম্পর্টেন্সটা বেশি বেশ। তাহলে লেন্থ অফ নর্মাল মানে পি আসতে, তাহলে ইকুয়েশন অফ নর্মাল আমরা পেয়ে গেলাম। এক্স ওয়াই জেড, তাহলে এই জায়গাটা বোঝা গেল নর্মাল ফর্মটা। এই জায়গাটা এবার ইম্পর্টেন্সটা এলো, তাহলে অ্যাঙ্গেল বিটুইন লাইনও হয়, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল হয়, এরকম একটা অ্যাঙ্গেল হয়, আবার কি দুটো প্লেনের মধ্যেও অ্যাঙ্গেল হয়, হয় না? এটা একটা অ্যাঙ্গেল হয়, এটা একটা অ্যাঙ্গেল হয়, আবার একটা লাইনের সঙ্গে একটা প্লেনের অ্যাঙ্গেল হয়, এই যে একটা লাইন আর এটা প্লেন, এখানেও একটা অ্যাঙ্গেল হয়, তাহলে 3 রকম অ্যাঙ্গেল আমাদের হতে পারে, প্লেনের সঙ্গে প্লেনের অ্যাঙ্গেল হতে পারে, লাইনের সঙ্গে লাইনের অ্যাঙ্গেল হতে পারে, আবার প্লেনের সঙ্গে লাইনের অ্যাঙ্গেল হতে পারে। আর একটা জিনিস আমরা কি জানি, যে দুটো প্লেন আমাদের দুটো প্লেন যদি মিট করে তাহলে একটা লাইন তৈরি হয়, একটা স্ট্রেট লাইন তৈরি হয়। এখন আমরা অ্যাঙ্গেল বার করার জন্য যে ফর্মুলাটা ইউজ করি ইন জেনারেল, কস থিটা মানে একটু আগে বলেছি A1 A2 B1 B2 C1 C2 বাই A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার B2 স্কোয়ার C2 স্কোয়ার। এটা এই ইকুয়েশনটা আমরা দুটো প্লেন, বাংলাতে লিখে দিচ্ছি, দুটো প্লেন বা দুটো লাইনের ক্ষেত্রে আমরা ইউজ করব। ইউজ এনি টু লাইন অর এনি টু প্লেন, বুঝতে পারলাম? এই ইকুয়েশনটা অ্যাঙ্গেল বার করার জন্য যে কোনো দুটো লাইন বা যে কোনো দুটো প্লেনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো অ্যাঙ্গেল বার করার ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু যখন আমরা এই কন্ডিশনটায় আসবো, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, যে ফর্মুলাটা কিন্তু গোলমাল করে সবাই দিয়ে বললো আমি হ্যাঁ আনসার করে চলে এসেছি, এইটা হবে উত্তর, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। কীরকম গন্ডগোলটা হবে, যখন আমাদের একটা প্লেনের সঙ্গে একটা লাইনের ইকুয়েশন বার করতে বলবে না, তখন এই ফর্মুলায় হবে না।
তখন এই ফর্মুলাটা কাজে লাগানো যাবে না। তখন আমরা কি করব, তাহলে এখানে হচ্ছে এইগুলো যেমন হলো ইউজ এনি টু প্লেন আর এনি টু লাইন্স অ্যাঙ্গেল বিটুইন করা যাবে, কিন্তু যদি অ্যাঙ্গেল বিটুইন লাইন অ্যান্ড প্লেন বলে দেয় তাহলে কি হবে, ইন জেনারেল এটা তো প্লেন, বেশ এটা একটু বাড়ায়। তাহলে আমি বলেছি যে প্লেনের থেকে মানে মায়ের থেকে মাসির দরদ যেমন বেশি হয়, প্লেনের থেকে প্লেনের নর্মালের ইম্পর্টেন্স বেশি। আচ্ছা এরকম লাইনটা আমাকে আলাদা করে টানা হবে না, আমি এখানে পাশে করছি। তাহলে এটা একটা প্লেন, হ্যাঁ এই লাইন, এবার এটা টানছি আমি। আরে দেখছি কেন আজকে এত এত দেখছিস কেন? আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম, তাহলে এটা কিন্তু লাইন আর এইটা প্লেন। আর বললাম যে নর্মাল, প্লেন মানে তার নর্মাল ইম্পর্টেন্স বেশি। তাহলে নর্মাল যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি হবে। নর্মাল মানে লম্ব, পারপেন্ডিকুলার। তাহলে এইটা কত, থিটা। এই অ্যাঙ্গেলটা কত কে বলতে পারবে বলো, এই অ্যাঙ্গেলটা কে বলবে? ইমরান বলো তো অ্যাঙ্গেলটা কত হবে এটা? কে বলবে বলো? 90 মাইনাস, ঠিক আছে বেশ। এইবার আমরা অ্যাঙ্গেল বার করবো, তাহলে আমরা তো এই অ্যাঙ্গেলটা বার করবো, এই যে কস থিটাই তো লাগাবো, কিন্তু থিটার জায়গায় আমি বলেছি যে প্লেনের থেকে প্লেনের নর্মালের ইম্পর্টেন্স বেশি, তার মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাকে যেতে হবে। তার মানে এই যে একটা প্লেনের একটা তো আমাদের ইকুয়েশন ছিল, সাপোজ এই প্লেনটার ইকুয়েশন আমি নিলাম a1x বা ax, a1xই ধরছি, b1y সরি b1y প্লাস c1z প্লাস d ইকুয়াল টু d1 ইকুয়াল টু 0। বেশ, বা এইভাবে কনভার্ট করে দিলে হতো, এইভাবে যেগুলো আছে ওইভাবে থাকলে হতো। আর একটা এই লাইন দিয়ে আমাদের একটা ইকুয়েশন আমাদের দেওয়া থাকে, তাই না? আমি এই ফর্মটাকে দিয়ে নিচ্ছি, সিমেট্রিক্যাল ফর্ম নিচ্ছি, হ্যাঁ এক্স মাইনাস এক্স ওয়ান বাই, এটা ডিরেকশন রেশিও a1, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই কী হবে b1, আর আচ্ছা এগুলো তো a1, এটাকে a2 করে দিই, এগুলো সব 2 করে দিলাম, আর জেড মাইনাস জেড1 বাই সি। তাহলে এটা হচ্ছে লাইনের ইকুয়েশনটা, সিমেট্রিক্যাল ফর্মে আছে। আর এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন, এটা জেনারেল ফর্মে আছে। তাহলে এবার অ্যাঙ্গেল বিটুইন কী করবো আমরা, এইখানে কস লাগিয়ে দিচ্ছি, কস 90 মাইনাস থিটা, মানে এটা পুরোটাই লিখবো। তাহলে এটা কী হয়ে যাবে, আলটিমেট সাইন চলে আসবে, সাইন অফ এই যেটা আছে এটা চলে আসবে। ঠিক আছে, এটা বোঝা গেল? তাহলে আমাদের যখন দুটো প্লেন বা দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল, তখন আমরা কস থিটা ব্যবহার করব। আর একটা প্লেনের সঙ্গে যখন আমরা একটা লাইনের ইকুয়েশন বার করব, তখন কিন্তু আমরা সাইন থিটা এটা চলে আসছে, এটা মাথায় রাখতে হবে। এবার এই লাইনটার সঙ্গে এই প্লেনটা পারপেন্ডিকুলার যদি হয়ে যায়, তো সাইন 90 কত 1, এখানে এই কস অফ 90 এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে আমাদের, সাইন এখানে থিটার জায়গায় 90 বসিয়ে দেবো, 1 হয়ে যাবে, সেক্ষেত্রে যেরকম মাথায় আসবে। বেশ, তাহলে এই জায়গাটা বোঝা গেল তো, যে অ্যাঙ্গেল বিটুইন প্লেনের সঙ্গে আমাদের লাইনের ইকুয়েশন যদি বার করতে দেয়, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এবার আমি ইকুয়েশন লিখছি দুটো, রুলসই বলি, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। তাহলে এটা প্লেনের ইকুয়েশন, 1 নম্বর দিয়ে লিখলাম। তাহলে এই প্লেনটারই আমরা ইন্টারসেপ্ট ফর্ম লিখি না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই, যেমন স্ট্রেট লাইনে লিখছিলাম ওয়াই বাই বি জেড বাই সি ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম। মানে প্লেনের ইন্টারসেপ্ট ফর্মটা কেমন হবে, এরকম, এটা একটা প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম, মানে এ 0 0 0 বি 0, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা ওয়াই, এটা এক্স, এটা জেড, 0 0 সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লেনের ইন্টারসেপ্ট ফর্মের গ্রাফ ছবিটা। 3 নম্বর, যদি একটা প্লেন সাপোজ এরকম ভাবি, একটা প্লেন কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করে, সাপোজ এরকম একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্টটা হলো x1 y1 z1, আর প্লেনের ইকুয়েশন কি এইটা, এটা হচ্ছে প্লেনটা। তাহলে এই প্লেনটা যখন এই পয়েন্ট দিয়ে পাস করবে, তখন আমরা ইকুয়েশনটা কী লিখবো, a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, b ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, c ইন্টু জেড মাইনাস জেড ওয়ান প্লাস ডি। যদি আমরা অরিজিন দিয়ে পাস করি তাহলে ডিটা হবে না, হ্যাঁ,
তাহলে অরিজিন দিয়ে পাস করছি এরকম একটা পয়েন্ট, সাপোজ এরকম হয়তো এখানে আছে একটা, অরিজিন দিয়ে পাস না করলে এটা আমাদের এটা জিরোটা আসবে না, আমি জিরো করে দিলাম, অরিজিন দিয়ে পাস করে দিলাম, ওগুলো নিয়ে কোনো ব্যাপার নেই, অরিজিন দিয়ে পাস করালে হবে না করালে হবে, মানে পাসিং থ্রু অরিজিন বলে দিই এটা। বেশ, নেক্সট, দুটো প্লেন যদি আমাদের পারপেন্ডিকুলার হয় কী লিখব? এরকম একটা প্লেন আছে, এরকম একটা প্লেন আছে, দুটো প্লেন পারপেন্ডিকুলার হওয়া মানে কি বলো, কে বলতে পারবে? আমি একটু আগে বলেছিলাম যে অ্যাঙ্গেল বিটুইন প্লেন, অ্যাঙ্গেল বিটুইন লাইন, সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে, cos থিটা। L1 L2 হ্যাঁ, cos থিটা 0 হবে, sin থিটা করলে হবে না, তার মানে এখানে আমরা cos থিটা 0 লিখে দেবো, যেহেতু থিটা 90 ডিগ্রি, তার মানে আমরা এটা লাইনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, দুটো লাইন যদি আমাদের পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো cos থিটাটা, বুঝে গেল? তবে এটা 0 করার জন্য যেটা হবে, এই যে A1 A2 B1 B2 C1 C2 0, তাহলে A1 A2 B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। আর প্যারালাল যদি হয়, দুটো প্লেন যদি প্যারালাল হয়, তাহলে A1/A2 equal to B1/B2 equal to তখন এটা হয়ে যাবে A1/A2 B1/B2 C1/C2। ঠিক আছে, দুটো যদি প্লেন হয় বা দুটো লাইন হলেও আমরা এটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এবার আসছি প্লেনের সঙ্গে লাইনের পারপেন্ডিকুলার। একটা একটু আগে আমি বলেছি কিন্তু একটা প্লেন আর একটা লাইন, এই জায়গাগুলোতেই কনফিউশনটা হয়, ফর্মুলাগুলো ঠিকঠাক অ্যাপ্লাই হয় না। এই একটা লাইন আর এই একটা প্লেন, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা 90 ডিগ্রি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? কনসেপ্টটা বলো। A1 B1 C1 C2 সব 0 হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কনসেপ্টের জায়গাটা আমি চাইছি। আমি বলছি যখন এরকম কন্ডিশন হচ্ছে, হ্যাঁ, তাহলে এরকম করে কিছু বলা যাবে? আমি যেটা এঁকেছি আঁকাটা ঠিক হয়েছে, এটা একটা প্লেন আছে, হ্যাঁ, প্লেনের সঙ্গে আমি ফার্স্টে একটা লাইনের যদি আমি ইন জেনারেল প্যারালাল টানি, ধরো ভাবে বোঝো, এটা প্লেন, এটা লাইন, এটা লাইন, এটা প্লেন, তাহলে এটা প্লেনের সঙ্গে লাইনের কি কন্ডিশন হয়ে আছে বলো? এই লাইনের সঙ্গে কি প্লেনটা কি প্যারালাল না পারপেন্ডিকুলার বলো তো? এই জায়গাটা বুঝতে হবে। পারপেন্ডিকুলার, ডিরেকশন হিসেবে পারপেন্ডিকুলার ধর্ম হোল্ড করছে। কেন বলো তো? কারণ প্লেনের এবিসিটা হচ্ছে তো ওর পারপেন্ডিকুলার ডিআরএস। হ্যাঁ, কারণ আমি বারবার বলছি যে প্লেনের থেকে তার ডিরেকশন, এই নর্মালটা, প্লেনের নর্মালটাই মেন, প্লেনে আর কিচ্ছু নাই, প্লেনের নর্মাল, প্লেনের নর্মালটাকে আমরা সবসময় গুরুত্ব দেবো। তাহলে এই নর্মালটা মানে কি এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে না? দেখো, এই নর্মালটা এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে না, সেটাই বোঝানো হচ্ছে। তার মানে প্লেনের সঙ্গে দেখে মনে হচ্ছে প্যারালাল, কিন্তু এই নর্মালটা হচ্ছে মেন। তাহলে নর্মালের সঙ্গে কি, নর্মালের সঙ্গে যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, পরিষ্কার ব্যাপার। তাহলে আমরা কি কন্ডিশন লাগাবো এখানে? A1, তার মানে নর্মালের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেল, তাহলে A1 A2 মানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে থিটাটা 90 ডিগ্রি। এই ঠিকই, মানে cos, আমাদের cos 90 ইকুয়াল টু 0, এটা লাগাতে হবে, এই আগের পেজই করা হলো। এই যে সেই জন্য যখন একটা প্লেনের কথা ভাববো, তার নর্মালটাকে আমরা ভাববো, প্লেনের নর্মালটাই হচ্ছে মেন। 2 নম্বর, ইন কেস এইবার এরকম যদি হয় যে প্লেন আছে, এটা একটা প্লেন, আচ্ছা এই প্লেনের উপর আমাদের লাইনটা বলছি আগে কি প্যারালাল ছিল, লাইনটা কি প্লেনের সঙ্গে প্যারালাল ছিল, এবার বলছি পারপেন্ডিকুলার আছে লাইনটা, তাহলে এটা প্লেন, এটা লাইন, তাহলে আলটিমেট অ্যাঙ্গেল কত হবে বলো? থিটার মান বলো। 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি, কারণ এই নর্মাল আমাদের কি প্লেনের নর্মাল হবে, এটা লাইন, এই লাইনের সঙ্গে বুঝতে পারলাম। এটা যদি কেউ মাথায় ঢুকিয়ে ফেলে যে প্লেন মানে সব ক্ষেত্রে নর্মাল, প্লেন সত্য কিছু নেই, প্লেন নর্মাল বিচার, তাহলে প্লেনের নর্মাল আর এই লাইন, তাহলে কি এরা প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে থিটা 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি যদি থিটা হয়, তাহলে cos 0 কত 1, তাহলে ওই কন্ডিশন লাগিয়ে আমরা A1/2 B1/B2 C1/C2 এটা আমরা লিখতে পারি। আমি আজকে কনসেপ্টটাই ক্লিয়ার করবো, বেশি কোশ্চেন পড়া হবে কি জানি না, শেষ পর্যন্ত মোটামুটি আলোচনা করে দিলাম।
আর আর আরেকটা বিষয় বলি, আচ্ছা একটা কোশ্চেন নেবো কি, কোশ্চেনই নেই। এইরকম একটা পয়েন্ট দিয়ে পাস করছে, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, দেখি বলতে পারি ফাইন্ড দ্য, এতক্ষণ তো পড়ালাম, একটা কোশ্চেন নেই, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্লেন প্যারালাল টু XY প্লেন ইজ, বলো কি হবে? z equal to 7। বাকিরা যখন এটা এক্স প্লেন, এটা ওয়াই প্লেন, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স ওয়াই প্লেন তো এইটা, আর জেড এর ভ্যালু কত, 0 নাকি? স্যার 2x + 3y + b = 0। না, ইকুয়েশনটা ভালো করে বুঝতে হবে, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন আছে। না 2x + 3y = 0 স্যার। হ্যাঁ দেখো, বলো, একজন ঠিক বলেছে, ফার্স্টই বলেছে, কনসেপ্টটা বুঝতে হবে, এরা ঘুরে ঘুরে বেড়ালে হবে না। দেখো সিম্পল একটা কোশ্চেন বলতে x y প্লেনের ইকুয়েশন তো z = 0, আর যেহেতু 2 3 7 পয়েন্টে গেছে তাই z = 7 হবে। আমি প্যারালাল বলেছি, প্যারালাল টু এক্স ওয়াই বলেছি, ভালো করে দেখো এখানে লেখা আছে প্যারালাল টু এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু এক্স ওয়াই প্লেন। তাহলে এই প্লেনের প্যারালাল, একটু আগেই বললাম কোনো একটা প্লেনের যে প্যারালাল, তাহলে এই প্লেনটা আছে, তাহলে এর প্যারালাল আমি এই এর সঙ্গে এক্স ওয়াই প্লেনের সঙ্গে জেডটা কি পারপেন্ডিকুলার আছে তো, ভালো করে বোঝো, এক্স ওয়াই অক্ষের সঙ্গে জেড কি পারপেন্ডিকুলার তো, হ্যাঁ, তাহলে এরকম আছে ভাবো জেডটা, তাহলে এর প্যারালাল কী হবে? তাহলে এই নর্মাল যেটা, এর সঙ্গে প্যারালাল হতে গেলে এর নর্মাল, আমি বারবার বলছি যে একটা প্লেনের নর্মালটাই মেন, তাহলে এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেন কী হবে? এটা ধরো জেড, আর এর প্যারালাল মানে কি, নর্মালটাকে ভাবতে হবে, নর্মালটাকে এইদিকে তো, তার মানে এস জেডের সঙ্গেই ভ্যালুটা থাকবে, আর জেডের কোঅর্ডিনেট কত 7, ঠিকই বলেছিল তো প্রথমে, দেখো বুঝতে পারলে কি? যদি প্যারালাল কথাটা না থাকতো, এক্স ওয়াইয়ের প্যারালাল যদি না চাইতো, ঠিক আছে, মানে যখনই একটা প্লেনের কথা ভাববো আমি বারবার বলতে নর্মালটা কোন দিকে আছে, তার নর্মালটা হচ্ছে এরকম, তাহলে জেডটা তো এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে, এটা জেড, তাহলে এর সঙ্গে প্যারালাল হচ্ছে না জেডের সঙ্গে, এবং জেডের ভ্যালুটা থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। নেক্সট, এটা বলা হয়েছে, যদি আরও বলে দিই, আজকে এটা হচ্ছে যেখানে ভালো করেই হবে। একটা লাইন অরিজিন দিয়ে পাস করছে, এবং এখানে একটা প্লেন আছে, তাহলে লাইনটার একটা কী থাকবে, ডিরেকশান, আমি রেশিও ধরে নিলাম, ডিরেকশান, এটা আমি ডিরেকশান রেশিও ধরলাম এবিসি, ঠিক আছে, তাহলে এই প্লেনের ইকুয়েশনটা কে বলতে পারবে? এটা অরিজিন, লাইনটা অরিজিন দিয়ে পাস করছে, ঠিক আছে, স্যার ax + y + c = 0। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট, ax + এখানে একটা পয়েন্ট দিয়ে পাস করছে, পয়েন্টটা তাহলে x1 y1 z1 আচ্ছা ভাবো, পয়েন্টটা জানতে চাও, এবার বললাম, তাহলে a × x - x1 + b × y - 1 c × z - z1 = 0। ঠিক, ডিরেকশন রেশিও আর পয়েন্ট যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্লেনের ইকুয়েশনটা আমাদের কীভাবে বার করতে হয়, এটা জেড অক্ষ আছে, তাহলে এটা লাইনটার ইকুয়েশন, ঠিক আছে, তার মানে এই যে লাইনটা টেনেছি প্লেনের উপর কি পারপেন্ডিকুলার, তাই তো, পয়েন্টটা এরকম জায়গাতেও হতে পারে, সেটা কোনো ব্যাপার না, ঠিকই বলেছে, a × x - x1 অরিজিন দিয়ে পাস করছে, আর একটা কনসেপ্টের জায়গা বলি, 3টে পয়েন্ট দিয়ে পাস করছে, সেরকম প্লেনের ইকুয়েশন বার করতে পারবে না, এটা ইম্পর্টেন্ট অতটা না, এটা বলেই দিই একবার,
ডিটারমিনেন্ট বার করতে হবে। হ্যাঁ, 3টে পয়েন্ট ধরো দেওয়া আছে, এটা একটা প্লেন, এরকমই প্লেন ধরো, এটা পয়েন্টটা হচ্ছে ধরো x1 y1 z1, এটা x2 y2 z2, এটা x3 y3 z3, 3টে পয়েন্ট দিয়ে পাস করছে। সেরকম প্লেনের ইকুয়েশন বার করার ফর্মুলা ডিটারমিনেন্ট দিয়ে বার করতে হবে। এক্স ওয়াই জেড আর একটা 1 নিতে হবে, তাই তো? কারণ মেন ইকুয়েশনটা কেমন থাকে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এক্স ওয়াই জেডগুলো বসে যাবে, তারপরে x1 y1 z1 1, x2 y2 z2 1, x3 y3 z3 1 ইকুয়াল টু 0। স্যার এভাবে না করে তো x - x1 y - y1 z - z1 x1 - x2 y - z ওইভাবে করলে তো হ্যাঁ, ওটা আমি বলতাম, তুমি তার আগেই বললে, ঠিক আছে, ভালো লাগলো। এটাকে আমরা শর্ট করে নেবো একটু, তাই না? শর্ট ফর্মে লিখলে এটা হয়ে যাবে এক্স মাইনাস x1 ওয়াই মাইনাস y1 জেড মাইনাস z1, আর প্রতিটার সঙ্গে 1 - 1, এটা সব 0 চলে আসবে। তারপরে আবার কী করতে হবে, x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1, সিমিলারলি x3 মাইনাস x1 y3 মাইনাস y1 z3 মাইনাস z1 ইকুয়াল টু 0, এরকমও লেখা যায়, ঠিক আছে? দেখো, এটা বুঝতে পারলে কি? তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি। এবার এই পয়েন্টগুলো আমাদের যা কিছু দিতে পারে, 1 2 0 2 3 1 4 2 0 এরকম থাকতে পারে, ঠিক আছে? নেক্সট, এবার একটা অঙ্ক করাই। এটা শর্টেস্ট ডিস্টেন্সের আমি আজকে শর্ট ট্রিক্স বলবো। শর্টেস্ট ডিস্টেন্স বার করার যে নিয়ম আছে, মানে বইতে যেটা আছে, ওটা থেকে অনেক ছোট করে করা যায়। হ্যাঁ, জিওমেট্রি, কোশ্চেনটা কোথায় গেল? বলবো আচ্ছা, কোথায় লিখে রাখবো? থাক, আজকে আর হবে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই জায়গাটা এবার প্র্যাকটিস করো, কালকে শর্ট ট্রিক্সগুলো বলবো।